আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করি যে আমি এখন পানাম সিটিতে যাওয়ার প্ল্যান করছিলাম। তো পানাম সিটিতে ঢাকা থেকে খুবই কাছে পানাম সিটির দূরত্ব। তো এখান থেকে খুব সহজেই যাওয়া যায়। তো পানাম সিটিতে গিয়ে যেই সমস্যায় পড়লাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ঢাকা থেকে পানাম সিটিতে আসতে চান তাদেরকে প্রথমেই এখানে চিটাং রোড আসতে হবে। চিটাং রোডে বন্ধু বা বাঁধন বাসগুলো আছে, এই বাসগুলো আপনার হচ্ছে একেবারে পানাম সিটির সামনে নিয়ে নামায় দিবে। 30 টাকা করে ভাড়া নেই। এখানকার এখনকার রাস্তাঘাট খুব সুন্দর। আমি যখন প্রথমে 2007 কি 8-এর দিকে আসছিলাম তখন এখানের রাস্তা এত সুন্দর ছিল না। অবশেষে চলে আসলাম পানাম সিটিতে। আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা পানাম সিটির গেট। এখানে আইসা আমার মাইক্রোফোন যে কখন বন্ধ হয়েছে এটা আমি বলতে পারি না, যার কারণে আমার সাউন্ড তখন আর রেকর্ডিং হয় নাই। তারপরে এখন আমি সাউন্ড এটার সাথে আলাদা করে যুক্ত করতেছি। পানাম সিটি যে ভবনগুলো আছে এর স্থাপত্য শৈলী অনেক সুন্দর। আপনার কল্পনা করা যায় যে এই পানাম সিটি একসময় ইউরোপের যে উন্নত ছিল, ইউরোপীয় বণিকরা এখানে আসতো ব্যবসা করার জন্য, আর আমরা এখন যাই ইউরোপে ব্যবসা করার জন্য বা চাকরি করার জন্য। তো পানাম সিটি আজ থেকে কয়েকশো বছর আগে কত উন্নত একটা শহর ছিল। পানাম সিটিতে কি নিয়ে প্রবেশ করতে পারবেন সেটা এখানে লিপিবদ্ধ করা আছে, আপনারা পড়ে নেবেন। প্রথম যে সমস্যাটা পড়ছি যে এখানে ভিডিও করতেছিলাম, এখানে গার্ডরা এসে আমাকে বারণ করছে যে এখানে ভিডিও করা যাবে না, কারণ ভিডিও করার জন্য ওনাদের আলাদা পেমেন্ট দিতে হয়। প্রতি ঘন্টার জন্য 3400 বা এর কাছাকাছি টাকা দিতে হয়। বন্ধুরা, চিন্তা করা যায় যে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই পানাম সিটি একসময় ইউরোপকেও টক্কর দিত। এর অর্থনৈতিক সমৃদ্ধ তখন ইউরোপ থেকেও বেশি ছিল। এখন আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা ইউরোপে যাব, নিজেরা প্রতিষ্ঠিত করব। চিন্তা করেন তো একসময় ইউরোপিয়ানরা আমাদের এই পানাম সিটিতে আসতো ব্যবসা করার জন্য। আচ্ছা, এখন আসা যাক পানাম সিটির ইতিহাসে। আমরা এখন যে সোনারগাঁ শহর চিনি, সোনারগাঁ শহরের মেন অর্থনৈতিক প্রাণকেন্দ্রই ছিল হচ্ছে পানাম সিটি। পানাম সিটি মূলত 1800 থেকে 19 শতকের শেষের দিকে নির্মাণ হয়। আপনি পানাম সিটিতে আসলে বিভিন্ন ঐতিহাসিক ভবন দেখতে পারবেন। এই ভবনগুলোর অধিকাংশই ব্রিটিশ স্থাপত্য শৈলী অনুসারে নির্মাণ করা হয়েছিল। এই ভবনগুলোর মধ্যে আছে রাজবাড়ি, ঐতিহাসিক বাজার এলাকা, প্রাচীন মন্দির এবং অন্যান্য স্থাপত্য। পানাম সিটির প্রতিটি ভবন এবং সড়ক এলাকা ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। আজ যে আমরা পানাম সিটি দেখতেছি এর সমৃদ্ধির পিছনে মুঘল শাসক ঈশা খাঁ এর অনেক অবদান। তিনি 16 শতাব্দীর দিকে বাংলায় নিযুক্ত হন। ঈশা খাঁ ছিলেন একজন মুঘল সেনাপতি, মুঘলদের প্রতিনিধিত্বকারী একজন শক্তিশালী শাসক ছিলেন তিনি। তিনি মুঘল সম্রাট আকবরের অধীনে কাজ করতেন। তবে পরে তিনি সোনারগাঁও অঞ্চলের শাসনভার গ্রহণ করেন এবং তিনি তার রাজধানী হিসাবে সোনারগাঁকে ব্যবহার করতেন। ঈশা খাঁ তার শাসনকালে এই অঞ্চলের সংস্কৃতি, স্থাপত্য এবং প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করেছিলেন। তার শাসনকালে সোনারগাঁও ঐতিহ্য ও গৌরব অনন্য শিখরে পৌঁছায়। পানাম সিটি একসময় খুব অভিজাত এলাকা ছিল, এর স্থাপত্য দেখলেই বোঝা যায়। এখানে তখনকার সময়ের সকল ব্যবসায়ীরা বসবাস করতো। এখন যেমন আমাদের এখানে গুলশান বনানীতে সকল বড় বড় ব্যবসায়ীরা থাকে, তখন পানাম সিটিতে ঠিক এরকমই ছিল। এই ভবনগুলো খুবই সুন্দর। এখানে প্রতিটা ভবনই এক একজন জমিদারের, তারা বাংলার বিভিন্ন স্টেটের মালিক ছিলেন, কিন্তু এখান থেকে তারা সকল কার্যক্রম পরিচালনা করত। পানাম সিটির মতো একটি পরিকল্পিত নগরী পৃথিবীর ইতিহাসে খুব একটা দেখা যায় না। আপনি অনেক জমিদার বাড়ি হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় ছড়াছিটা আছে, কিন্তু একসাথে এরকম একটা পরিকল্পিত শহর আপনি হয়তো আর কোথাও খুব একটা দেখতে পারবেন না, থাকলেও সেটা সংখ্যায় খুব কম। তো আপনারা পানাম সিটি দেখতে আসতে পারেন। সোনারগাঁ আসলে অবশ্যই পানাম সিটিতে আসবেন, কারণ সোনারগাঁর যে প্রকৃত সৌন্দর্য এই পানাম সিটিতে আসলেই শুধু আপনি এটা বুঝতে পারবেন। না আসলে বোঝানো যাবে না। আমরা অনেকেই আসলে সোনারগাঁ পর্যন্ত এসে চলে যাই, কিন্তু পানাম সিটিতে আসি না। আমাদের সকলেই উচিত আগে পানাম সিটিতে আসা, তারপরে সোনারগাঁতে যাওয়া। তাহলেই আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে সোনারগাঁর সৌন্দর্যটা কোথায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।